একাত্তরে আমরা দেখেছি যে পাক হানাদাররা দরজায় ঠক ঠক করতো এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কিনা। আর 2024 সালে দেখলাম যে দেশটা আমরা রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম, সেই দেশে ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে 2টা-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা। যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করে, রাস্তাঘাটেও এটা করে। কোন আইনের বলে করে, কোন অধিকার বলে করে? মোবাইল চেক করার রাইট তো কারণ নাই। ইট ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোজা লুক্সেমবার্গ, তার একটা ডায়েরি আছে, নাৎসিরা পর্যন্ত সেটা চেক করে নাই। তো সেই ধরনের আমার দেশে ইভেন জুলিয়াস ফুসিক ফাঁসির মঞ্চ থেকে লেটার অফ গ্যালোজ, সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছিলেন। আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ, আমার ডায়েরি চেক করবে যে কেউ, আমার প্যান্ট চেক করবে যে কেউ, এই অধিকার তো কাউকে দেওয়া হয়। স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে, হ্যাঁ আমার বিরুদ্ধে সেটা দিবে, থানায় ডায়েরি করবে এবং গ্রেপ্তার করবে। তো এইটার তো কোনো ই নেই। এবং এইখানে অ্যাপিলেট ডিভিশনে 54 এবং 167 রিমান্ড এবং 54 গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে। এই যে ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইন? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তায়? ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবে। এবং এটাই ছিল আমার স্বাধীন হওয়ার পর, ইভেন পাকিস্তান 47 থেকে এই পর্যন্ত 71 বাদে আর কখনো এই স্বল্প সময়ে এতগুলো তরুণ আত্মাহুতি দিয়েছে কিনা। এইটা ইতিহাসে আমিও কিন্তু ছাত্রলীগ করতাম, আমিও কিন্তু 71-এ গুলি খেয়েছি বা কিন্তু এই দুরবস্থা দেশে, এটা কিন্তু কাম্য নয়, কারোরই নয়। কালকে যে আমাকে না করে আপনাকে করবে তার তো কোনো নিরাপত্তা নেই। আমরা জনগণের শান্তি, নিরাপত্তা এটা নিশ্চিত চাই 72-এর সংবিধানের প্রেক্ষাপটে। এবং উচ্চ আদালতের অ্যাপেক্স কোর্টের যে সিদ্ধান্ত যেটা আছে, সেই সিদ্ধান্ত যাতে তারা মানে, আর্টিকেল 111 অনুযায়ী সেই সিদ্ধান্ত মানতে তারা বাধ্য হবে। এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটাকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আর অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর 4তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে। আরেক শিশু, সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে, মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। জিজ্ঞেস করুন সে কোথায় ছিল? তার বাসায়, ঘরের ভেতর, জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। এই তার অপরাধ। এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠি চার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো, সে খবর আপনারা দেখেছেন। এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে। তাদের পোশাক পরনে ছিল না, আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে, কারণ আমার হাতে ক্যামেরা ছিল। কোনো প্রমাণ তারা রাখবেন না, কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায়, প্রমাণ পৌঁছে যায়। আরেকটি দাবি আমরা করেছি পরিষ্কারভাবে, ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে 6 জনকে ডিবি অফিসে রাখা হয়েছে, তারা সেখানে বন্দী। তারা স্পষ্টতই ছাত্ররা বলেছেন কালকে ডিবি অফিস থেকে বা যেখান থেকে হোক যে ভিডিও প্রকাশ করা হচ্ছে, সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে সেটি অস্ত্রের মুখে হয়েছে, ছাত্ররা সেটি বলেছেন। এবং এই ধরনের আন্দোলন প্রত্যাহারের দাবি ছাত্ররা মানেন না, তারা সেটি বলেছেন। আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে, যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাবার দাবার করার ছবিও, খাওয়া দাওয়া করার ছবিও প্রচার করা হয়, তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে, একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয়, কোন আইনে? আদালতে আমরা এই প্রশ্ন করেছি। আপনারা নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন, তার গায়ে পিটিয়ে কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে।
আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেননি সেটা, কিন্তু পত্রিকায় সেই ছবি আমরা দেখেছি। সেই নাহিদ কে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে। ফলে আমরা আদালতে বলেছি এই 6 জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে কি আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছে। এই প্রশ্নের উত্তর আমরা সবাই চাই। শুধু বলা হচ্ছে কাউকে যদি অন্য কারো কাছে বেআইনি ভাবে অথবা আইনি কোনো ক্ষমতা বহির্ভূত ভাবে রাখা হয় তার হেফাজতে, এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে তাকে সেখান থেকে মুক্ত করানোর জন্য। আমরা সেই আদেশটি চেয়েছি। এখানে ডিবির থেকে আমরা শুনেছি বারবার বিভিন্ন জায়গায় টেলিভিশনের পর্দায় আমাদের পত্রপত্রিকার মাধ্যমে তাদের পরিষ্কার স্টেটমেন্ট যে ওনাদের হেফাজতে এই 6 জন ছাত্র আছেন। তারা বারবার বলেছেন, সবার কাছে স্বীকার করেছেন, তাদের সাথে তারা খাওয়া দাওয়া করছেন, এটাও দেখিয়েছেন। কিন্তু কোথায় তারা বলছেন যে তারা তাদের সম্মতি নিয়ে তাদেরকে কাছে রেখেছেন, এই কথাগুলো আমরা পাচ্ছি না। তাদের পরিবার তাদের সাথে দেখা করতে চেষ্টা করেছে, তাদের শিক্ষকগণ তাদের সাথে দেখা করতে চেষ্টা করেছেন, তাদের কাউকে দেখা করতে দেওয়া হয়নি। ডিবির একজন অফিসার সেখানে বের হয়ে বলেছেন যে তারা দেখা করতে পারবেন না। তো তারা যদি ওখানে স্বেচ্ছায় যায়, তাদেরকে যদি আটক না রাখা হচ্ছে, তাহলে কেন কারোর সাথে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কারোর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, আর তারা নিজেদের মতো কেন এই মুহূর্তে চলাফেরা করতে পারছে না? আমরা এই বিষয়টা কোর্টের সামনে তুলেছি। আমরা আশা করছি কোর্ট এই ব্যাপারে সঠিক জবাব দেবে এবং এটা আপনাদের সকলের জানা উচিত, বিশেষ করে যারা আপনারা নতুন প্রজন্মের। এই ধরনের আদেশ আমাদের এই আদালত শত শত কেন হাজার হাজার বার দিয়েছে। মিলিটারি সামরিক শাসনের আমলে দিয়েছে, জরুরি অবস্থার মধ্যে কিছু কিছু দিয়েছে, কিন্তু সামরিক শাসনের আমলে অনেক দিয়েছে। সেখানে আজকে আমরা যেরকম রাষ্ট্রপক্ষের কাছে যেসব টেকনিক্যালিটি শুনেছি যে ডিটেনশন তাদেরকে করা হয়নি, ডিটেনশনের আদেশ সেখানে নেই, কাগজপত্রের মধ্যে ভুলভাল আছে। যখন একজনের জীবনের অধিকার নিয়ে এখানে কথা হচ্ছে, যখন ব্যক্তি স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে, তখন টেকনিক্যালিটি দেখাতে হয় না, সংবিধান লিখতে হয়। সংবিধানের মধ্যে কার কি দায়িত্ব রয়েছে এখান থেকে ওনারা রাষ্ট্রপতি বারবার বলছিলেন ওটা যে ওনারা এটা আবেদনটা ঠিক মতো হয়নি।